স্বাগত আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। আইনের শাসন প্রতিষ্ঠায় দলমুখী নয় গণমুখী বিচার ও প্রশাসন জরুরি, এতে করে উন্নয়নমুখী রাজনীতি পাবে পূর্ণতা। এসব নিয়ে আজকের আলোচনা শাসনের আইন। কথা বলতে স্টুডিওতে আছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরজিৎ সেনগুপ্ত। স্বাগত আপনাদের। ব্যারিস্টার রফিকুল হক, 5 জানুয়ারি আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের বিজয় দিবস, বিএনপির কাছে গণতন্ত্র হত্যা দিবস। 2 বছর আগের 5 জানুয়ারি আমাদের রাজনীতির ইতিহাসে কোথায় স্থান পাবে? এই দিনটি আপনার চোখে কতটা গুরুত্বপূর্ণ? দেখেন, বিএনপি যদি হত্যা দিবস বা প্রোটেস্ট করে আমি বুঝি যে তারা করতে বলছে 5 তারিখ ইলেকশনটা ইজ নট এ প্রপার ইলেকশন, ইট নো ইলেকশন ইন দ্য আই অফ ল। কিন্তু আওয়ামী লীগ যে ইলেকশন করলো সে কি করে এটাকে করছে, পালন করছে, মিটিং করবে যে ইলেকশন তো নর্মাল করছে ইলেকশন। যদি আওয়ামী লীগ মনে করে 5 তারিখ ইলেকশনটা ওয়াজ নট নর্মাল ইলেকশন, তাহলে সে সেলিব্রেট করুক আর যা করুক, ইটস নর্মাল ইলেকশন। আওয়ামী লীগ তো নিজের সারেন্ডার করছে যে এটা নট নর্মাল ইলেকশন। বিএনপি করুক, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আওয়ামী লীগ ইজ ডুইং দিস থিং। এটা কি অদ্ভুত আমাদের পলিটিক্স, মানে আমাদের দেশে পলিটিক্স বলা খুব কঠিন। কীভাবে যে চলে এর নিজস্ব গতি আছে। ওই কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেওয়া দরকার। আমাদের নিজস্ব গতিতে আমরা চলি, যেখানে ধাক্কা লাগে ঘুরে দাঁড়ায়, আবার এদিকে ধাক্কা লাগলে ওদিকে ঘুরে দাঁড়ায়। ওই টয় আছে না পুতুল, ধাক্কা লাগলে ঘুরে যায়। এই অনেকটা। আচ্ছা তুমি বলো, আগামীকাল না 5 তারিখ? জি। তো আওয়ামী লীগ এটা সেলিব্রেট করার কি আছে? ইট ইজ নর্মাল ইলেকশন, সো ফর আওয়ামী লীগ ইজ কনসার্ন। রাইট। বিএনপি করতে পারে, প্রতিবাদ দিবস করতে পারে, যা হচ্ছে করতে পারে। জি। আওয়ামী লীগ করাটাতে আমি কিছু জাস্টিফিকেশন পাচ্ছি না, আমার কাছে খুব কন্ট্রাডিকশন মনে হয়। আমার জনাব সুরজিৎ সেনগুপ্তের কাছে আমি প্রশ্নটি করার আগে এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইবো যে আওয়ামী লীগের আসলে এটি সেলিব্রেট কেন করতে হবে? রফিক ভাই, রফিক ভাই আমি তর্ক করব না। বিষয়টি একরকম ভাবে দেখেছেন, আওয়ামী লীগ আরেক রকম ভাবে দেখেছেন। যদি 5 তারিখে ইলেকশনটা আওয়ামী লীগ কনস্টিটিউশনালি তার উপরে দায়িত্ব পড়েছে, সে ইলেকশন করতে হবে। তাকে সংবিধান বলছে যে তার ক্ষমতা আরেকজন ইলেক্টেড প্রাইম মিনিস্টারের কাছে হস্তান্তর করতে হবে। এ নিয়ে অনেক দিন দরবার হয়েছে, তারা বসলো না। অ্যান ইলেকশন, কনস্টিটিউশন ডিমান্ডস যে ইলেকশন। এরা বলল যে আমরা তো ইলেকশন করবো না, ইলেকশন প্রতিহত করব। এই যে প্রতিহতের ব্যাপারটায় যদি বিএনপি প্রতিহত করতে পারত, তাহলে গণতন্ত্র পরাজিত হইতো, আওয়ামী লীগ পরাজিত হইতো। অনেক প্রিজাইডিং অফিসার মেরেছে, অনেক স্কুল পুড়িয়ে মেরেছে, তারা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এবং আওয়ামী লীগ এই প্রতিহতের আন্দোলনকে তারা নির্বাচন করে বেরিয়ে এসেছে। এটাই বিজয় এবং এটাই হচ্ছে তার কনস্টিটিউশনাল কন্টিনিউটি রাখতে পেরেছে। না হলে কি হতো? না হলে এটা কনস্টিটিউশনাল কন্টিনিউটিতে ব্রেক হতো, না হলে অনেক অল্টারনেটিভ ছিল। রাইট। কিন্তু জনাব সুরজিৎ সেনগুপ্ত, একাডেমিক আমি জানতে চাই, 154 জন যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান, তখন কি আর 5 জানুয়ারির ওই ডেটটার আর কোনো সিগনিফিকেন্স থাকে? হ্যাঁ, অফকোর্স থাকে। যদি কারণ ওই যে আপনি যদি কনস্টিটিউশনাল ধারাবাহিকতা তো আসলে রক্ষা হয়ে, তারা যদি প্রতিহত করতে পারত, মানে 5 জানুয়ারি নির্বাচনটি হ্যাঁ, তাহলে না হতে দিতে পারতো। হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে অনেক কনস্টিটিউশনাল কমপ্লিকেশন হতো। 5 জানুয়ারি নির্বাচন তো একরকম হয়ই নাই আসলে। হ্যাঁ, অনেকে তো বলে যে 5 জানুয়ারি নির্বাচন হয় না। আরে এটা হয় নাই, তারা আসে নাই যখন, আর তো কিছু করেন নাই। ও আচ্ছা, আমি তো তাকে বাধ্য করতে পারি না যে তুমি বিরোধী দল আসতেই হবে, ইলেকশন করতেই হবে। আর যদি না করে সে, তাহলে তো আনকন্টেস্টেডই হবে। এই হচ্ছে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গিটা, যেটা রফিক ভাই বুঝতে চাইলেন। আচ্ছা, এই ব্যাপারে ব্যারিস্টার রফিকুল হকের কাছে যাওয়ার আগে আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে অনেকে যে বলেন যে 154 জন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে যেটি অসাংবিধানিক হয়েছে, এই ব্যাপারে কি আপনি কোনো মন্তব্য করবেন? আমার কাছে অবশ্য কত সেকশনে বলা তো 72? জি, মানে প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশনের কথা বলে ইলেকশনটা 72 সংসদের অধিবেশন 72, নির্বাচন নির্বাচন সংসদ প্রতিষ্ঠা, সংসদ
নির্বাচন একটা শব্দই আছে, ইলেকশন আর কিছু। ইলেকশন বলো না। নির্বাচন হচ্ছে ইলেকশন 152 তো দেখো, 152 তো 152 ডিফাইন করা ওইভাবে নাই। জি ইলেকশন এই 65 আমাকে জিজ্ঞেস করে আমি উত্তর দেবো, 65(2) বলবো। মানে সংসদ প্রতিষ্ঠার মধ্যে যে নির্বাচনের কথা হ্যাঁ, বলা আছে সেখানে বলছে জি পার্লামেন্ট shall consist of 300 members to be elected in accordance with law from single territorial constituency by direct election. সো এখন যদি ওই according to 65 প্লিজ 154 যদি তুমি ডাইরেক্ট ইলেকশন ভাবো, বলার কিছু নাই, কিন্তু সেটা কি ডাইরেক্ট ইলেকশন হয়েছিল? Yes. অ্যান্ড ফর সো লং অ্যাজ ক্লজ এফেক্টিভ নাম্বার প্রোভাইড। তো এই যদি বলো থ্রু ইলেকশন হতে হবে, ডাইরেক্ট ইলেকশন যদি 154 জন বলে, আমার বলার কিছু নাই। আমি বলবো ইট ইজ নো ইলেকশন, ইলেকশন হয় নাই। কনস্টিটিউশন বলছে পার্লামেন্ট হতে গেলে ইট মাস্ট বি ইলেক্টেড, ডিউলি ইলেক্টেড, ইট ইজ নট ইলেক্টেড। স্যার আমি এখানে একটু প্রশ্ন করতে চাই যে মানে আমরা 1979 সালের যে সংসদ নির্বাচন, সেইখানেও আমরা প্রায় 20 জন বা 25 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে দেখেছি। 2015 সালেও 46 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, 15 ফেব্রুয়ারি নির্বাচনে 1996 সালে 46 জন। এটা কি সংখ্যার কারণে সেটি ডাইরেক্ট ইলেকশন হিসেবে গণ্য হবে না? আমার এটা আমার বলতে কথা হচ্ছে, আমি একটু বলি, জি কথা হচ্ছে তুমি যদি এই চাটা দিয়েছো, জি দুভাবে বলা যায় যে হাফ কাপ খালি আছে, হাফ কাপ খালি আছে, বা half আর cup বলতে পারো হাফ কাপ ফুল আছে। Right. তুমি কিভাবে দেখো? Right. এই যে আমি ইলেকশন বললো 154 যদি ইলেকশন হয়, তাহলে বলার কিছু নেই, সুরঞ্জিত যা বলছে ঠিক আছে। কিন্তু আমি বলছি নো ইলেকশন ইন আই অফ ল। ইলেকশনের মানে আছে, ডিকশনারি মিনিং আছে, কনস্টিটিউশন বাদ দিলাম, ইলেকশনের ডিকশনারি মিনিং তো আছে। ইলেকশন মানে দুজনের মধ্যে একজন সিলেকশন না, ইলেকশন। রাইট, হ্যাঁ, ইট ইজ নট নমিনেশন, নট। মানে এর অন্য প্রতিশব্দের সাথে এর একটা বড় পার্থক্য হচ্ছে একে নির্বাচন করতে হবে, নির্বাচনের একটি প্রতিদ্বন্দ্বিতা না, না, প্রতিযোগিতা না, সুযোগ। জি প্রতিদ্বন্দ্বী থাকবে, নির্বাচন করতে হবে। রবি ভাই নির্বাচন করতে হবে, জি। totally এটা অন্য দৃষ্টিতে দেখছি। নির্বাচন আমাদের কনস্টিটিউশনে ইলেকশন বলে এমনি ডিফাইন করা কিছু নাই, পলিটিক্যাল পার্টি বলতে কিছু নাই। ইলেকশন মিনস ইলেকশন, ওইটা আরপিওতে চলে গেছে। দ্যাট হ্যাজ টু বি রেড অ্যালং উইথ আরপিও। রাইট, আরপিওতে ওই ক্ষমতাটা, এটার সঙ্গে ইলেকশন কমিশনের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটা এক্সারসাইজ করে। সেখানে বলে দিছে তুমি ইলেকশন করবে, তোমার এতগুলা লিস্ট থাকবে, তুমি নমিনেশন ঠিক করবে, এর তারিখ দেবে, যারা নমিনেশন চাইবে, যারা ভ্যালিড হবে এরা হবে, যারা ভ্যালিড হবে না আরপিও বলে দিছে। তাহলে যদি একজন থাকে সে হি উইল বি টেকেন এজ এ ইলেক্টেড আনঅপোজড, এবং তারপরে আবার বলে দিচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্যাট তার এই গেজেট হবে, নোটিফিকেশন হবে, তারপরে বলে দিচ্ছে তারপরে এতদিনের মধ্যে ওথ হবে, ওথ হওয়ার পরে পার্লামেন্ট বসবে। Right. এখন ধরেন আমার কথাটা শুনুন, জি। এই যে কথাটা দিয়ে, হ্যাঁ, যে ইলেকশন 5 জন হলো না কেন, তাহলে তো ইলেকশন হলো না, আরেকজন কেন আসলো না, এইটা যারা এই ক্রিয়েটার অফ দি কনস্টিটিউশন, তারা ফাদার অফ দি ফাদার অফ দি কনস্টিটিউশন অল ওভার দি ওয়ার্ল্ড, এটা একটা জেনারেল প্রিন্সিপাল অফ দি ইলেকশন অল ওভার দি ওয়ার্ল্ড। এই প্রিন্সিপালই ধরে নেওয়া হয়েছে যে আমরা এর বেশি যাব না, কজন আসলে ইলেকশন হবে, কজন না আসলে ইলেকশন হবে না, এইটা ডিফাইন করা যাবে না। ইলেকশন তো হতে হবে। বলে ইলেকশন মিনস তোমাকে ওই আরপিও অনুযায়ী যেটি বলে দেওয়া হয়েছে সেটি অনুযায়ী। কিন্তু নির্বাচন কমিশন যখন দেখলেন যে 154 আর কোনো কথা নাই, আরপিওতে বলে দিয়েছে ইলেকশন কমিশনকে যে যদি তুমি টেন্ডার করবে, জি সে আসবে, আসলে যদি এই মোর দেন 1 হয় ইলেকশন হবে, মোর দেন 1 না হইলে এটা সে না, আমি একাডেমিক ইন্টারেস্টে যদি জানতে চাই যে না না, নির্বাচন কমিশন যখন দেখলেন যে 154টি পদে, কনস্টিটিউশন ইজ নট ফিকশন, তুমি এটা উপন্যাস সৃষ্টি করতে পারবে না। কনস্টিটিউশনে যা আছে তার মধ্যে কেন এই যে কনস্টিটিউশনে অনেক কিছু আছে, কিন্তু কনস্টিটিউশনে তো একটা স্পিরিট বা আত্মাও আছে, আছে। যে আত্মাটা আপনি একজন, তাহলে যদি আপনি কনস্টিটিউশনের আত্মাটাকে এটা মনে করেন কনস্টিটিউশন যদি ইলেকশন চ্যাপ্টার করে লিখে দিত, জি যদি if the election is not contested, it will not be called as an election. তাহলেই কন্টেস্ট চলে আসে, এই কথা কোথাও নাই। এটা আমার কনস্টিটিউশন না, আমি দি ওয়ার্ল্ড কনস্টিটিউশনালিটি যাকে বলে
পৃথিবীর সারা পৃথিবী এই কথা কোথাও নাই। ব্যারিস্টার রফিকুল হক, আপনি কি মনে করেন যে এই কথাটি সংবিধানে লেখা থাকতেই হতো? এখানে কথা হচ্ছে উনি বলছেন ইলেকশন ইজ নট ডাজ নট মিন সিলেকশন। রাইট। ইলেকশন ইজ ইকুয়াল টু যদি সিলেকশন হতো ইকুয়াল টু তাহলে অন্য কথা ছিল। ইলেকশন মিনস অ্যাজ ইট ইজ প্রোভাইডেড ইন আর্টিকেল 65(2) দেখেন 65(2) বলেই দিচ্ছে। কি বলেন? আমি বাংলাটা পড়ি তাহলে। তোমার বাংলা। 65(2) বলছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের প্রত্যক্ষ মাধ্যমে নির্বাচন ডাইরেক্ট আইন ইলেকশন অনুযায়ী নির্বাচিত 300 সদস্য লইয়া ঠিক আছে, ওই প্রত্যক্ষ ইলেকশন প্রত্যক্ষ ইলেকশন নট সিলেকশন মানে হচ্ছে নট সিলেকশন। না, 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 রবি ভাই, উনি এটা বলতে কিভাবে হবে না। কাজ জড়ে উনি বললেন এটা যদি আমি বলি হাফ না, 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 আপনি খালি আছে, rhetoric আর যদি দিলে বলি তো হবে হাফ না। ফুল আছে আপনি বললেই rhetoric হলো। দিলে তো কিন্তু- হবে না। না আমি বললে তো আর প্রত্যক্ষ constitution- একটা আমার সেকেন্ড শেষ করতে দাও। হ্যাঁ। কথা হচ্ছে ক্লিয়ারলি বলা আছে বাই ডাইরেক্ট ইলেকশন, বাই সিঙ্গেল কনস্টিটুয়েন্সি, বাই ডাইরেক্ট ইলেকশন। ডাইরেক্ট ইলেকশন বলতে কি ডাজ ইট মিন সিলেকশন? ইলেকশন ডাজ এই যে মিন আমার কিন্তু উত্তর স্যার, দেই? এইখানেও আমি একটু প্রশ্ন করি স্যার আপনাকে, যে ডাইরেক্ট ইলেকশন বলতে যদি একজন মাত্রই আসলে আসে ইলেকশন করতে, সেই ক্ষেত্রে কি নির্বাচন কমিশনের সেই ইলেকশন ভয়েড করার কথা দরকার ছিল? এই 5 ভাই, তারিখে যে ইলেকশন এগুলো হয়েছে, কইলে তো হবে 5 না। তারিখে যে ইলেকশন হয়েছে, তুমি কি মনে করো কি মানুষ মনে করে যে এটা সত্যিকারে ইলেকশন হয়েছিল? কারণ আমার এক বন্ধু বললো যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, মেয়ে বললো বাবা তুমি এমপি হয়ে গেছে। সে জানেও না সে এমপি হয়ে গেছে। এই যখন দেশের অবস্থা, সেখানে তুমি গাজরে ইলেকশন বলতে সিলেকশন বললেই হলো। সুরঞ্জিত সেনগুপ্ত গাজরে বললে হয়ে গেল, হয়ে গেল বাংলাদেশ, আমি বললেও হবে না, আপনি বললেও হবে না। ঘরের বাংলাদেশ। আপনি বললেও হবে না, আমি বললেও হবে না। ছেড়ে ফেলে কনস্টিটিউশন আমি বলছে বানাইছি। ইট মাস্ট বি I বাই know ডাইরেক্ট about the ইলেকশন। constitution. জি। আমি এই must be কথা by direct election. রবি ভাই আপনার প্রতি কোনো উদ্ধত্ত দেখাচ্ছি না। কনস্টিটিউশনে আমরা ডাইরেক্ট ইলেকশন কথাটা বলেছি এজ এগেইনস্ট 1962 কনস্টিটিউশন। এই জাতি বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং তখন ইনডাইরেক্ট ইলেকশন ছিল। ডাইরেক্ট ইলেকশন মিনস এখানে কোনো ইনডাইরেক্ট ইলেকশন হবে না, পিপল দ্বারা ইলেকটেড হবে। এখন ক্যান্ডিডেটই যদি না থাকে, আরপিও অনুযায়ী ইলেকশন কমিশন আরেকজন রফিক সাহেব রেকমেন্ড এদের, রফিক সাহেব আপনি দয়া করে আইসে একটু ইলেকশন করেন তো, না এলে তো আমার জাত বাঁচতেছে। ইন অ্যাবসেন্স অফ এনি ক্যান্ডিডেট, হোয়াট শুড বি দ্য ডিউটি অফ দ্য ইলেকশন কমিশন? তারা যদি ডিক্লেয়ার না করতো, তাহলে হি উড হ্যাভ টেকেন দি ব্রিফ অ্যান্ড সেইড অ্যান্ড স্ট্যান্ড আপ অ্যান্ড সেইড, মাই লর্ড, ইলেকশন কমিশন হ্যাজ নো বিজনেস টু ইনভাইট দিস অ্যান্ড দ্যাট। সে যখন দেখছে আসে নাই, হি মাস্ট অ্যাবাইড বাই দিল, সো হি হ্যাজ অ্যাবাইড বাই দিল। টেকনিক্যালি এটা এই সমস্ত কথা আপনি পলিটিক্স যদি এখানে নিয়ে আসেন, Clearly তাহলে বল- কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন। ক্লিয়ারলি বলছে বাই ডাইরেক্ট ইলেকশন। ইলেকশন বলতে তুমি সিলেকশন মনে করো, আমার বলার কিছু নাই। ইফ ইউ থিঙ্ক ইলেকশন মিনস সিলেকশন, এই বিষয় নিয়ে আর আমি বাট তর্ক করতে চাই না। ইলেকশন মিনস ক্লিয়ারলি specified in 65(2) it must be by direct election. It must be direct Direct in a election. আমি না single করতেছি। territorial constituency by direct election. হ্যাঁ, না, কিন্তু ডাইরেক্ট ইলেকশন Direct election অর্থাৎ তো competitive সংজ্ঞাটা কি election। সংজ্ঞা মানে সঙ্গে by- কমন by- সেন্স তুমি by- বলো। by- by যদি definition। ইংরেজি কিছু এবিসি জানে তো বলো। ডাইরেক্ট বলতে কি বোঝায়? Direct না, ডাইরেক্ট বলতে প্রত্যক্ষ। ইনডাইরেক্ট বোঝায়, হ্যাঁ, না, প্রত্যক্ষ। প্রত্যক্ষ নির্বাচন, তাহলে right. ইনডাইরেক্ট বোঝায় যে তুমি ইলেকশন না, হবে না, indirect হচ্ছে ইয়ে basic হয়ে যাবে, democracy. Indirect ওয়াক হচ্ছে ওভার হয়ে basic যাবে। democracy। না, ওয়াক ওভার হবে না, কিন্তু যদি একজন ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে কি হ্যাঁ, হবে? কিন্তু যদি 5 তারিখ ইলেকশন সত্যিকার ইলেকশন হয়ে থাকে, তাহলে আগামীকাল আবার ওকে আওয়ামী লীগ কেন সেটা সেলিব্রেট করছে? আওয়ামী লীগ কেন- যদি ইলেকশন, আমি বিএনপি করে প্রোটেস্ট আমি বুঝি, আওয়ামী লীগ কেন সেলিব্রেট সেই করতে জবাব যাচ্ছে? অবশ্য- যদি মনে সেই করে জবাব অবশ্য হ্যাঁ? অ্যাডভোকেট সুরজিৎ সেনগুপ্ত দিয়েছেন। অ্যাডভোকেট সুরজিৎ সেনগুপ্ত মনে করছেন যে যদি 5 তারিখ ইলেকশন না হতো, তাহলে বাংলাদেশ কনস্টিটিউশন লাইনে থাকতো না। আমরা একটা বিরতি নিচ্ছি। বেশ রফিকুল হক, আপনি যদি এই জায়গায় একটু বলেন যে আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে 5 তারিখ যদি আসলে ইলেকশনটি না হতো, তাহলে কি বাংলাদেশ আসলে কনস্টিটিউশনের ডিরেইলড হতো কিনা? দেখো- আমরা একটা বিরতি নিয়ে আসি স্যার। বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে এটি আমরা একটু শুনতে চাইবো যে এটি ডাইরেক্ট ইলেকশন, সরি ইলেকশন না হলে এটা কনস্টিটিউশনাল প্রবলেম তৈরি করতে কিনা।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার রফিকুল হক, আপনার কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম যে সাংবিধানিক কোনো সংকট তৈরি হতো কিনা 5 জানুয়ারি নির্বাচনে না করলে, যেটা আওয়ামী লীগ বলছে যে আওয়ামী লীগ সেই সাংবিধানিক সংকটটি এড়াতে পেরেছে বলে বিজয়। সেই প্রশ্ন তো এখন টু লেট। হ্যাঁ, এখন 1 বছর পরে এসে ওই প্রশ্ন তো হয় না। 2 বছর আপনি 2 বছর 2 বছর 14 সালের 5 জানুয়ারি হয়েছে, 14 এটি 16 সালের 5 জানুয়ারি। জি, তো 2 বছর হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ আবার সেলিব্রেট করছে কেন? একটু লজ্জার কথা না? আমি নর্মাল ইলেকশন দিয়েছি, 2 বছর হয়ে গিয়েছে, আর 3 বছর বাকি আছে। হোয়াই ইজ সেলিব্রেটিং? হাসিনা খালেদা অপোজ করুক, খালেদা মিস করেছে, বাস মিস করেছে, বোকামি করেছে, এখন আফসোস করে একটু দেখাতে চাচ্ছে যে আমি এটা প্রোটেস্ট করছি। প্রোটেস্ট তাও কালকে দেখেছো তো কোথায় হবে, কে কোথায় করবে, জায়গা নিয়ে কি ঝগড়া, লাস্ট মোমেন্টে যে যার অফিসের যে সামনে। যার অফিসের সামনে করবেন। তো এই যদি গণতন্ত্র হয়, ওই গণতন্ত্র না হয় ভালো। গণতন্ত্র সত্যিকারে তখন মন গণতান্ত্রিক হতে হবে, ডেমোক্রেটিক হতে হবে। মন গণতন্ত্রে বিশ্বাস যদি করো, সব কিছুতে গণতন্ত্র আনতে হবে। গায়ের জোরে গণতন্ত্র হয় না। সুরঞ্জিত জোর করে বলছে যে ইলেকশন না হলে কি হতো, ওই হয় না। ইলেকশন ইউ মাস্ট। হতেই হবে। বঙ্গবন্ধুর দেশে বঙ্গবন্ধু নিজে কি করেছিলেন, ইলেকশনে মেজরিটি পেয়েছিলেন বলেই তো ওই যে শুরুতে 70 বললো যে আমি প্রাইম মিনিস্টার হব, ওই 70 মেজরিটি পেয়েছিল বলে। এবং মেজরিটি পাওয়ার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু পপুলেশন হবে, নাম্বার হবে। এবং ওই লটা যেদিন পাস করে, ডক্টর জি.ডব্লিউ. চৌধুরী ওয়াজ মিনিস্টার অব ইয়াহিয়া খান, এবং জি.ডব্লিউ. চৌধুরীর বাড়ির নিচের তলায় বসে ওই লটা, তখন পাকিস্তানের ওরা বলল যে আপনি যে বলছেন যে 1 ম্যান 1 ভোট, যদি বাংলাদেশ পায়, বেশি পায়, তখন ওরা বললো আরে ছেড়ে দেন, বাংলাদেশ পুরো ভোট পেয়ে যাবে, 51% পেয়ে যাবে, ইম্পসিবল, 51% পাবে। কিন্তু তাই তো পেলো বলেই তো আজ বাংলাদেশ হলো। তো এটা আমি ওই প্রেজেন্ট ইন দ্যাট মিটিং। জি.ডব্লিউ. চৌধুরী ওয়াজ মিনিস্টার ফর দি ইয়াহিয়া খান। জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, আপনি যদি একটু বলতেন যে 5ই জানুয়ারি যদি নির্বাচনটি না হতো, বা 154টি আসনে, মানে কোন আসনে যদি কোনো নির্বাচনে যদি না হতো, তাহলে কি হতো আসলে সাংবিধানিকভাবে? আমরা তো সেই মন্ত্রী পরিষদ থাকতো, সেই প্রধানমন্ত্রী থাকতেন, মানে আমাদের প্রেসিডেন্ট থাকতেন, মানে সংবিধান তো সংকটে থাকতো না, সংবিধান তো থাকতোই ঠিকঠাক মতো। তখন তো এটা হতো। তারপরে যেটা হতো, আমাদের কনস্টিটিউশনে এই প্রভিশন আছে যে ডিসলভ কনস্টিটিউশন ক্যান অলসো বি কল্ড ব্যাক। এটা হচ্ছে ডিউরিং ওয়ার বলা আছে। আরেকটা প্রভিশন আছে যে অ্যাডভাইজারি পাওয়ার অফ দি অ্যাপিলেট ডিভিশন 105। তো এই সমস্ত কেসে তখন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট যেহেতু এখন ইলেকশন হয় নাই এবং পার্লামেন্ট এটার তার ডিসলভ হয়ে গেছে, তো যেহেতু কনস্টিটিউশনে আছে যে পার্লামেন্ট ক্যান বি কল্ড ব্যাক ডিউরিং ওয়ার, এখানে না হলে একটা ওয়ার লাইক সিচুয়েশন, ক্যান উই কল ব্যাক দ্যাট পার্লামেন্ট? এই অ্যাডভাইজারি ইয়েতে যদি সুপ্রিম কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন বলে দেয়, ওই প্রভিশনটা আমরা রেখেছি ইন ভিউ অফ এনি ক্রাইসিস, আনসিন ক্রাইসিস হলে কি করে। এর সবগুলি তো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে করা হয়েছে। এটি আসলে মনে হয় না যে আপনারা এটি টেইলর মেড করেছেন? আমি এম টকিং অ্যাবাউট 72 কনস্টিটিউশন। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে তো পার্লামেন্ট আবার করেছে। জি, 72 কনস্টিটিউশন না, এটা ইয়েতেও ছিল, এই জিয়াউর রহমানের পার্লামেন্টও ছিল, যে অ্যাডভাইজারি ক্ষমতাটা যে অ্যাপিলেট ডিভিশনের, এটা তখনও ছিল, এখনো আছে, যে যদি ইন ভিউ অফ এনি সিচুয়েশন যে কনস্টিটিউশনে এটা রিপ্লাই নাই, জি, তখন কার কাছে যেতে পারবে? তখন এক্সিকিউটিভ ক্যান গো টু দি জুডিশিয়ারি, এন্ড জুডিশিয়ারি উইল অ্যাক্ট অ্যাজ এন অ্যাডভাইজারি বডি টু রিকমেন্ড দিস, এবং দ্যাট উইল বি টেকেন এজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আমরা যদি নির্বাচনটি 5ই জানুয়ারিতে আমরা নির্বাচনটি না দেখতাম, তাহলে আমাদের এই সরকারি ক্ষমতায় থাকতো। তিনটা জিনিস হতো, আমি বলি জি, ফ্র্যাঙ্কলি। না হলে তাদের যে উদ্দেশ্যটা কি ছিল, না হলে হচ্ছে যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি ডিফিট করা, ডিফিট হয়ে গেল, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি এসে পাওয়ার নিয়ে নিল, এই একটা, যেটা আমাদের পলিটিক্যাল কালচারে আছে। আমি বুঝাতে পারছি? হ্যাঁ, জিয়াউর রহমানের ফেরসাদ ইত্যাদি। আরেকটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি বললো যে আমরা পাওয়ার নেব না, তোমরা বইয়ে যা লেখা আছে সেই অনুযায়ী চলো। তখন হয়তো কি, তখন হয়তো এই হাসিনা গভর্নমেন্ট কন্টিনিউ এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার নিতে পারে না।
আপনার যে অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন করা হয়েছে তাতে যে যাবে তার ফাঁসি হবে। সেটা তো মার্শাল ল করার দিন চলে গেছে, সেটা পরের কথা। সেদিন চলে গিয়েছে। সেটা তুমি মহিউদ্দিন, তুমি যেটা বললে যে প্রাইম মিনিস্টার কি হবে, ভ্যাকুয়াম, নো, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল, আপনি কি 57 পড়ছেন? না 57, shall disqualify the prime minister for holding office until his successor has entered upon আপনি office. 57 এর 3 পড়ছেন। জি, এই তো এটাই ও যে আনটিল হিজ সাকসেসর এন্টার্স ইনটু তার মানে তো আসলে তাহলে you continue. মানে শেখ হাসিনা Continue. কন্টিনিউ। আপনি কি মনে করতেন সেটি আসলে ভালো হতো বা ভালো হতো, উপযুক্ত সেটি ভালো সময় হতো। সেটি ভালো ওই অপশন হতো? তারপরে আর শেখ হাসিনা তো বেসিক্যালি ইজ এ ডেমোক্রেট। আমি খালেদা জিয়া, শেখ হাসিনা আকাশ পাতাল তফাৎ। শেখ হাসিনা তার জন্ম, তার সে ডেমোক্রেসির মধ্যেই তার জন্ম, সে ওই পরিবেশেই মানুষ হয়েছে। আর আরেকজন তো ওই পরিবেশে মানুষ হয় না, বা তার অ্যাডভাইসাররাও তো সে কথা বলে না। তো সেই হিসেবে শেখ হাসিনার নাথিং টু বি ওয়ারিড, সে উইল কন্টিনিউ অ্যাজ প্রাইম মিনিস্টার, কন্টিনিউ করতো, ইলেকশন হতো। তাহলে ওই প্রাইম আর মিনিস্টার গার্ড জোরে বলে তো ওই আমি বললেও কনস্টিটিউশন চেঞ্জ হবে না, আর সুরঞ্জিত বললেও কনস্টিটিউশন চেঞ্জ তাই তো হবে, মেনে নিলাম। তার জন্য 2/3 মেজরিটি আমি লাগবে। আর আপনি একমতই হয়ে গেলাম। না 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 কিন্তু সেটিতে অসুবিধা কি ছিল? আমরা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন না করে সুবিধাটা ছিল যে সেটি থেকে তখন পাওয়ার উইদাউট জেনারেটর। জেনারেটরটা কোথায়? জেনারেটরটা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট ইলেক্টস দি ক্যাবিনেট, পার্লামেন্ট ইলেক্টস দি প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার চুজেস দি ক্যাবিনেট। আপনি যখন বারবার ইলেকশন শব্দটি বলছেন তখন আবার আমার ব্যারিস্টার রফিকুল হকের ব্যাখ্যা মনে হচ্ছে যে আসলে এটি ইলেকশন হয় নাই, এটি একটি তাহলে আপনি selection কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, বলতে হবে যে ইলেকশন মাস্ট বি পার্টিসিপেটরি না, এন্ড তুমি অপোজিশন ডাইরেক্টলি ইলেক্টেড, ল্যাঙ্গুয়েজ লেখা আছে। ডাইরেক্টলি ইলেক্টেড মানে কি? আপনি ডাইরেক্টলি তো মিস ইন্টারপ্রিট করছেন। ডাইরেক্ট ভাই ইলেকশন তো হতে হবে, সিলেকশন তো না। ইট মাস্ট বি ইলেকশন, নট সিলেকশন। ডাইরেক্টলি ইলেক্টেড। হোয়ার ইজ ইলেকশন? ডাইরেক্টলি সিলেকশন হয়েছে 154 তো সিলেকশন তো হয়েছে। এটা থেকে কেমনে তাহলে সিলেকশন? পার্লামেন্ট কি করে হলো? আরে আপনার প্রার্থী না থাকলে হবে না। কিন্তু স্যার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শব্দবন্ধগুলি যে আমরা ব্যবহার করলাম সেগুলি তো আমরা ব্যবহার করি যে একজন করলে- বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। RPO গার্ড জোরে বললে সবকিছুই বলা যায়। গার্ড জোরে বাংলাদেশে হবে কি? কি বলা যায় না? বাংলাদেশ এমন একটা দেশ, এখানে যত রুল অফ ল বলতে বলতে আমাদের ফেনা বেড়ে না, গেল, রবি ভাই, কিন্তু with রুল all অফ ল আমরা respect to সবসময় you. ভায়োলেট করছি। মিনিস্টার সাহেবরা সবসময় ডান দিকে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, পুলিশ কমিশনার ডান দিকে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, প্রাইম মিনিস্টার ডান দিকে রাস্তা দিয়ে চলছে, হ্যাঁ, বাঁ প্রাইম দিক দিয়ে মিনিস্টার, যাচ্ছেন না। এটা চলছে তো, সবাই মেনে নিয়েছে, সবাই না না, মেনে আমাদের নিয়েছে। প্রাইম মিনিস্টার ডান দিকে রাস্তায় যায় না। প্রাইম মিনিস্টার করে না, কিন্তু মিনিস্টার আর পুলিশ অফিসাররা যাচ্ছে। আমাদের বলেন যে না, কিন্তু মানে এই বিষয়টি যদি আমরা উচ্চ আদালতে যারা সংবিধানের গার্জিয়ান তাদের কাছে যদি আমরা কন্টেস্ট করতে যাই, আমরা দেখেছি না, যে একটি contest- 104 ওই পাওয়ার নেই। 104 না, শুধু সংবিধানে যা আছে, সংবিধানের ব্যাখ্যা নেই। কারণ আমার যদি- তাহলে দেশ চালাতো। হ্যাঁ, এখনো চালাচ্ছে, আজ এখনো ইন্টারভিউ দিচ্ছে দেখলাম খায়রুল হক। হ্যাঁ, 104 দেখি 104 তাই 5 না, 104 অ্যাডভাইজারি বডি ইয়ে তো অ্যাডভাইজারি পাওয়ার, তাহলে খায়রুল হকের কি কোনো পাওয়ার নেই? না, খায়রুল হক এখন লেকচার দিচ্ছে তাই দেখি। লেকচার দিই ওই 105 এ আছে সংসদের যে কোনো হ্যাঁ। আইনের বিধানাবলী সাপেক্ষে আপিল বিভাগ কর্তৃক প্রণীত যে কোনো বিধি সাপেক্ষে আপিল বিভাগের কোনো ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত না, বিভাগের ওটা হ্যাঁ, এটা হচ্ছে review। আসছে না, ওটা আসছে না। অ্যাডভাইজারি পাওয়ার 104 দেখো। 104 বলছে আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ কোনো ব্যক্তির হাজিরা বা কোনো 205 পর 205 205 অ্যাডভাইজারি ইয়ে পাওয়ার অফ দি অ্যাপিলেট ডিভিশন, জুডিশিয়ারির একটা অ্যাডভাইজারি পাওয়ার। 205 কি এক্সিস্ট করে সংবিধানে? আমি অবশ্য না। 205 দেখি নাই। না 205 নেই। কোথায় 205? আমার একটা কোন শুনুন 205 তো আমি দেখি নাই। জনাব সুরঞ্জিত সেনগুপ্তর কাছে একটু যদি সংবিধানটা একটু দেয়া যায়। জি, আমাদের দর্শকরা অবশ্য বলছেন যে একাধিক ক্যান্ডিডেট ইলেকশনে যিনি জিতবেন তিনি হবেন সিলেক্টেড, আর ওয়ানলি এক ক্যান্ডিডেটে উইদাউট ইলেকশনে ডাইরেক্ট সিলেক্টেড বুঝায় না। এটা হচ্ছে দর্শকদের কারো কারো মতামত। আবার একজন দর্শক বশির এই যে 106 আমি পড়ে 106 দিচ্ছি। জি, রবি ভাই, বড় 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 যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন,
তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর, এটা আবার শুনানি হবে, এমনকি আজকে রবিবারকেও ডাকবে, আচ্ছা, শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবে। এটাকে ওপেন কোর্টে কোনো পক্ষ আমি অ্যাপিয়ার করেছি, কোন কেসে হয়েছে বলছি, করবেন ঠিক আছে, কোন কেসে হয়েছে, আমি অ্যামিকাস কিউরি হয়েছে, এই নিয়ে হয়েছে। জি, একটা কেস করা হয়েছিল, মইনুল হোসেন পিটিশনার ছিল, আর আমি ছিলাম মিস্টার এক্স অ্যান্ড 65 আদার্স অ্যাডভোকেটস। আচ্ছা, আমরা একটু মহামান্য রাষ্ট্রপতির একটা কথায় আসি, যে আমরা একটু বিরতির পরে এসে আপনাদের মতামত নিতে জানতে চাইবো যে মহামান্য রাষ্ট্রপতি, আমরা একটু মহামান্য রাষ্ট্রপতির একটা কথায় আসি, যে আমরা একটু বিরতির পরে এসে আপনাদের মতামত নিতে জানতে চাইবো যে মহামান্য রাষ্ট্রপতি বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকারে বলেছেন যে রাষ্ট্রপতির ভূমিকায় পরিবর্তন আনার ক্ষমতা শুধু সংসদে। বাংলাদেশ অতীতে রাজনৈতিক কোন সংকটের সময় সুশীল সমাজের নেতৃবৃন্দ বা অন্য অনেকেই বলেছেন এসব সমস্যা সমাধানের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটি ভূমিকা থাকা দরকার। বিবিসি বাংলা মূলত বিষয়টি সামনে এনেছিল, আপনাদের মতামত গতকাল বিবিসি বলেছে, উনি বলেছে এটা সম্ভব না আনলেস দ্য কনস্টিটিউশন ইজ অ্যামেন্ডেড, আমার পক্ষে করা সম্ভব না, বাট আই এম অলওয়েজ প্রিপেয়ার্ড অ্যাজ পার কনস্টিটিউশন। আপনার কাছে কি মনে হয় যে রাষ্ট্রপতির ক্ষমতার একটু পরিবর্তন আনা দরকার কিনা? অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত বা এই ব্যাপারে কি মনে করেন? আমরা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার রফিকুল হক, আপনি বলছিলেন যে রাষ্ট্রপতির ক্ষমতা, মহামান্য রাষ্ট্রপতির ভূমিকায় পরিবর্তন আনার প্রয়োজন কিনা, যেটি রাষ্ট্রপতি বলছিলেন যে এটির আসলে ক্ষমতা শুধু সংসদের, আপনি সাপোর্ট? ক্ষমতা, যে পরিস্থিতি দেখছি বর্তমান দেশে, তাতে একজন গার্ডিয়ান থাকা উচিত উইথ লিমিটেড পাওয়ার, লিমিটেড ডিসক্রিপশন, সেইটাই রাষ্ট্রপতির কথা বলছি। ইন্ডিয়ায় কি আছে? ইন্ডিয়াও ঠিক তাই আছে, রাষ্ট্রপতি আছে। আর আমাদের রাষ্ট্রপতির একমাত্র প্রাইম মিনিস্টার আর চিফ জাস্টিস ছাড়া আর কিছুই করার তার ক্ষমতা নেই, এক্সেপ্ট টু অ্যাপয়েন্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড চিফ জাস্টিস অন দ্য অ্যাডভাইস অফ দ্য ইন কনসালটেশন উইথ দ্য প্রাইম মিনিস্টার। দরকার নাই স্যার, না, চিফ জাস্টিস আছে, চিফ জাস্টিসের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার কনসালটেশন দরকার। হ্যাঁ, আচ্ছা, 48 আটকা, আচ্ছা, 48 ফার যাইতে পারবে না, ঠিক আছে, আপনি বলে দেন। জি, রবি ভাই, ওইটা 48 আটকা। তেলে মানে রাষ্ট্রপতির আসলে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া বাকি ক্ষমতা নাই, এবং আমার মনে হয় ইটস হাই টাইম একটা আপার হাউস হওয়া দরকার। হ্যাঁ, কন্টিনিউটি অফ দি গভর্নমেন্ট চলার জন্য, এই ধরনের প্রবলেম ওঠার জন্য আপার হাউস দরকার। এখন ধর সুরঞ্জিত ইজ নট মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তাকে আমি প্রাইম মিনিস্টার করতে চাই, তাকে আমি কোথাও থেকে একটা আপার হাউসে ভ্যাকেন্ট করে সেখান থেকে, যেমন মনমোহন সিং কোথা থেকে ইলেক্টেড, রাইট, কোথায় ইলেক্টেড জানো? হ্যাঁ, উচ্চ মানে না, কোথা থেকে ইলেক্টেড জানো? আসাম থেকে, হ্যাঁ, বিধানসভা, হ্যাঁ, আসাম থেকে ইলেক্টেড ছিল। রাইট। সুতরাং দেশে একেবারে শর্টকাট করলে যে এদিক থেকে ওদিকে যেতে পারবে না, এই করে তো দেশ চালানো যায় না। তো দেশ চালাতে গেলে কিছু ফ্লেক্সিবিলিটি থাকা দরকার, তার জন্য বেস্ট হচ্ছে একটা আপার হাউস থাকা দরকার, রাষ্ট্রপতির কিছু একটা ক্ষমতা থাকা দরকার। এইগুলো হলে এখন তো আমরা ফিল করছি সেটা। কোন দিকটা হলে মানে আপনি মনে করেন? এইভাবে তো বলা দরকার না, তার জন্য ডিটেইল ডিসকাশন দরকার, তার ডিবেট দরকার, সবার সঙ্গে ডিবেট। আর শুধু পার্লামেন্টের মেম্বার দিয়েই তার সব করতে পারে না, জনসাধারণ বলতে সবার সঙ্গে ডিবেট করতে পারে। তো এইরকম সিচুয়েশনে দরকার হলে তোমরা ওই একটা বঙ্গ কি হয়েছে যে হলটা, আচ্ছা, ওই বঙ্গবন্ধু কনভেনশন হল, হ্যাঁ, সেখানে সবাইকে নিয়ে জনসাধারণ বলতে কনস্টিটিউশন প্রত্যেকের সঙ্গে তো ডিসকাস করতে পারে, এই ইস্যু নিয়ে একটা ডিসকাশন করে মানুষের সঙ্গে ওপেনলি ডিবেট করতে পারে, তো করে একটা কনক্লুশন আসতে পারে। আমাদের সেই মনোবৃত্তি তো নাই, একটি ডিসকাশন করার। রফিক ভাই যেটা বলেছেন, জি, এটা ওনার একটা অনেস্ট অপিনিয়ন অ্যাবাউট দি কনস্টিটিউশনালিটি ইত্যাদি, এটা
নাই পৃথিবীতে, এরকম তো না। তবে আমাদের বেলাটার আমি ও জবাব দিতে পারি। আমাদের ব্যাপারটা হচ্ছে, আমাদের এটা ফেডারেল গভর্নমেন্ট না, আমাদের এটা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট দেখে আমরা একটা টিউটোরিয়াল হেড প্রেসিডেন্ট করেছি। 2 নম্বর হচ্ছে, আমাদের একটি জাতির যেটি সুবিধা আছে, হোমিজিনিটি, আমরা এক ভাষা এক জাতি, যে কারণে ইউনিয়নটা হয়ে যাচ্ছে। দেখছেন ভারতবর্ষের সমস্ত কিছুর পরেও এতগুলা স্টেট, এতগুলা ভাষা, এতগুলা সংস্কৃতি, তার তো এইখানে সাংঘাতিক ব্যাকওয়ার্ড, এখানে সাংঘাতিক ফরওয়ার্ড, ইত্যাদি ইত্যাদি আছে। আর একটা কথা ডেমোক্রেসিতে আছে যে অ্যাপার্ট ফ্রম দি পলিটিক্যাল পার্টিস, দি সিভিল সোসাইটি অফ এ নেশন হ্যাজ টু বি রেকন্ড উইথ। এটা এবং তারা তাদেরকে একটা জায়গায় প্রোভাইড করতে হবে যে তাদের অপিনিয়নটার ভয়েস ক্যান বি হার্ড। বুঝছেন, এগুলা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু একটা করে গেছেন সেই অবস্থায়। এই নিয়ে থটস ক্যান বি ডেভেলপড, আইডিয়াস ক্যান বি ডিসকাসড। কিন্তু আপনারা তো আসলে সুশীল সমাজকে খুবই অপছন্দ করেন, বিশেষ করে না। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব খুবই অপছন্দ আরে করেন বলেন। আপনারা, এবং আপনারা সুযোগ পেলেই সুশীল সমাজকে গালাগাল করেন। শোনেন, আমি খুব সোজা কথা বলি। আমি এত রাত্রে আসতাম না, অসুস্থ শরীর, রবিবার কথা শুনলে আমরা আসি কেন? জি, দিস ম্যান অকুপাইজ এ ভেরি স্পেশাল পজিশন ইন নেশন। সে যেটা মনে করে রাইট, সেটা তুমি কালকে কি কইছো, পরশুদিন বদার, রাইট। এটা বলে, যেটা মনে করে রাইট না এটা বলে না, কেউ Right. মুখের দিকে তাকিয়ে বলে না। আর কিছু সিভিল সোসাইটি আজকাল যেটা হ্যাঁ, ওই এনজিও বেসড সিভিল সোসাইটি হচ্ছে, বুঝছেন? এটা তো অন্য জিনিস। সিভিল সোসাইটি যে এল্ডারলি পিপল, এটা আপনার গ্রিক ডেমোক্রেসি থেকে শুরু করে রোমান ডেমোক্রেসি হয়ে এটা ট্রিকল ডাউন এভরিওয়্যার। আমরা একটা বিরতি নিচ্ছি, কিন্তু বিরতির পর সুরঞ্জিত সেনগুপ্ত আপনার কাছে ফিরতে চাইবো যে এ কথা কি সত্য জনাব সুরঞ্জিত সেনগুপ্ত? আমার আপনার কাছে এই প্রশ্নটি করতে হচ্ছে বলে লাগছে, কারণ এটি সব রেকর্ডে আছে যে আপনারা বলেছিলেন যে এটি একটি সাংবিধানিক নির্বাচন, 10ম সংসদ নির্বাচন, এবং সেটি বোধহয় আপনি সবচেয়ে সুন্দরভাবে এটি বলেছিলেন যে এখন চাইলে একাদশ নির্বাচন নিয়ে কথা হতে পারে, 10মটি হয়ে যাক, আমরা একাদশ নির্বাচনটি নিয়ে কথা বলবো। কিন্তু আপনারা নির্বাচিত হওয়ার ঠিক পরপরই আবার বললেন যে আসলে এটা নিয়ে আপনারা কোনো কথা বলবেন না, ওটি যথাসময় হবে। এইটি কি আপনি একটি দ্বৈত বা ডাবল স্ট্যান্ডার্ড আপনি মনে করেন কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে এটি জানতে চাইবো। ফিরে এলাম আজকে বাংলাদেশের অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত। আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনারা বলেছিলেন যে এটি সাংবিধানিক নির্বাচন, একাদশ নির্বাচন নিয়ে আপনি কথা বলবেন, সেটি আপনি সবচেয়ে সুন্দর করে বলেছিলেন। বিএনপি কিন্তু একাদশ নির্বাচন নিয়ে আপনাদের আসলে কোনো আগ্রহ নেই। আমি একজন দর্শকের শুধু একটি মন্তব্য করতে চাই। উনি বলছেন, উইথ ডিউ রেসপেক্ট টু মিস্টার ব্যারিস্টার রফিকুল হক, ইজ দিস গভর্নমেন্ট ডেমোক্রেটিক? প্লিজ ডিসকাস হু ইজ মোর ডেমোক্রেটিক, আওয়ামী লীগ অর বিএনপি? আপনি শেষে যদি এটি বলেন, আমরা অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত থেকে একটু শুনি যে একাদশ সংসদে আলোচনা আপনি করবেন, নির্বাচনে আলোচনা করবেন এরকম বলেছিলেন, কিন্তু সেটি আর করার ক্ষেত্রে আপনাদের কোনো উৎসাহ নেই। একাদশ তো শেষ হয়ে যায় নাই, 10ম পার্লামেন্ট এর পরে একাদশ পার্লামেন্ট। একাদশ পার্লামেন্ট নিয়ে আলোচনা করার সময় আছে। মানে আপনারা এই আপনি কি ওই সময় যখন এই মন্তব্য করেছেন তখন কি মনে করেছেন যে 5 বছর আমি তো পরে একাদশই তো বলেছি না, 5 বছর পরেই করবেন এই আলোচনা? আমি তো এই কথা বলি নাই যে আমি কালকেই এখন একাদশ চলছে না? হ্যাঁ হ্যাঁ, একাদশী পড়বে। আমি তো বলি নাই যে 1 বছরের মধ্যে আলাপ করব, 6 মাসের মধ্যে আলাপ করব। আপনি দেখেন আমার কথা, আমি খুব কনসিয়াসলি বলেছি। জি, যে না, একাদশ আপনি কোনো টাইমলাইন বলেন না, কিন্তু আপনি বলছেন যে আসেন আমরা একাদশ সংসদ নির্বাচন নিয়ে কথা বলি, 10ম সংসদ নির্বাচনটি হয়ে যাক, এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা, তারপর আমরা একাদশ নিয়ে কথা বলবো এবং সবাই মিলে ইলেকশন করব। এই তো। কিন্তু আমরা তো আপনার কথাই বুঝেছি সেটি আমরা ইমিডিয়েটলি করবেন। কেমনে ইমিডিয়েটলি বলো কথা না, আছে? আপনি বলেন নাই, কারণ আপনি অনেক তাহলে আমি ঠিকই বলেছি। আমি এখনো আই স্টিল স্ট্যান্ড যে বিএনপি এই ভায়োলেন্সে না গিয়ে, এই মানুষ না পড়াইয়া, পেট্রোল বোমা না পেরে, এক বছর তারা এটা করে নাই, 2014 সাল পুরোটাই তো তারা এটা করে নাই। নিয়মতান্ত্রিক রাজনীতিতে এক কথা থেকে বলে এই পেট্রোল বোমা আর অমুক বলে বলে আমাদের মুখে তারা এই গাঁজা পড়ে আলোচনাগুলো গেছে, করতে আর পারে। শুনতে চায় না, একাদশ তো শেষ হয়ে ঘৃণা যায় হয়ে না। গেছে। কিন্তু একাদশটি না, একাদশটি কি আপনি একাদশ আমি 19 পর্যন্ত বিধবার একাদশী এখনো যায়নি, সন্ধ্যা পর্যন্ত সবই তো বিধবার এই একাদশী। বিধবার সন্ধ্যা পর্যন্ত করে না রইবে। হ্যাঁ। তাহলে
দুই তো বিধবা। তাহলে মানে সেই একাদশী করতেই হবে আর কি, অনেক 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 দিন আর পর্যন্ত। এটা তোমার ছেড়ে দাও, উপবাস মানে শেষ তুমি জল খেতে পানিও খেতে পারবে না, সেটা একেবারে ওই সন্ধ্যা পর্যন্ত। বেচার রফিকুল হক, আপনি কি দর্শকের এই প্রশ্নটির একটু জবাব দিবেন কিনা? দর্শক বলছেন যে এই গভর্নমেন্টকে আপনি ডেমোক্রেটিক মনে করছেন কিনা, এবং আপনাকে উনি অনুরোধ করছেন প্লিজ ডিসকাস হু ইজ মোর ডেমোক্রেটিক, আওয়ামী লীগ অর বিএনপি। এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, টেকনিক্যালি ইট ইজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, বাট ইনফ্যাক্ট যদি তুমি বলো তাহলে আমি বলবো না এটা রিয়েলি এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট। আর হাসিনা ইজ মোর ডেমোক্রেট দ্যান খালেদা, ডেফিনেটলি। কারণ হাসিনা যে পরিবেশে মানুষ হয়েছে, সে ডেমোক্রেট হওয়া ছাড়া তার কোনো, সে কেন তার মেয়েও, বোনের মেয়েও দেখো হাউস অফ কমন্সে চলে গেল, তো কত বড়। আর ইনি হচ্ছেন, আরেকজন হচ্ছেন উনি জেনারেলের ওয়াইফ, জেনারেল ম্যাডাম, সে ম্যাডাম, ইনি হচ্ছে নেত্রী, দুজনের সেই তাপাত, আপা নেত্রী, ইউ ক্যান অলওয়েজ গো টু হার। এবং সেই জন্য বলছি ডেমোক্রেটিক তুমি কিভাবে নিচ্ছ। আমরা পড়তাম ছাত্র অবস্থায় যে ইংল্যান্ডে প্রাইম মিনিস্টার ক্যান ডু এভরিথিং এক্সেপ্ট ম্যান ওম্যান, ওম্যান এ ম্যান। প্রাইম মিনিস্টার এভরিথিং এক্সেপ্ট ম্যান এ ওম্যান, ওম্যান এ ম্যান। তা আমাদেরও তো অনেকটা তাই, সেই বলে তো লাভ নেই। খালে কথা হচ্ছে তুমি হাউ ইউ অ্যাপ্রোচ দ্য হোল ইস্যু। তুমি বেসিক্যালি যদি ডেমোক্রেট না হও, মেন্টালি যদি ডেমোক্রেট না হও, মুখে যাই বলি ওই গাড়ি পোড়ানো আর অমুক আর তমুক এই বলতেই থাকবো, ডেমোক্রেসি দেশে আসবে না। ডেমোক্রেসি দেশে আসতে গেলে একটা সেকেন্ড হাউস ইজ এ মাস্ট, সেকেন্ড হাউস এটা থাকা দরকার। কিন্তু আমাকে এবং পার্লামেন্টে প্রেসিডেন্টের ডিসকাশন থাকা দরকার। কিন্তু অন্তরে ডেমোক্রেটিক হতে গেলে কি আমার প্রাইসটা অনেক বেশি দিতে হবে কিনা, যেটি আমরা অনেকভাবে শুনছি যে যদি একটি দল ডেমোক্রেটিক হয় তার আসলে অনেক বেশি প্রাইস দিতে হবে। প্রাইস দেবে country belongs to neither to Hasina nor to Khaleda, not to Suranjit. Country belongs to people of Bangladesh. Article 7 clearly দেখো বলছে। তা আমার বাংলাদেশ আমি কিভাবে সেটা দেখবো, সেভাবে কিভাবে চর্চা করব, তাতে কতটা পানি দেবো কতটা পানি দেব না। হ্যাঁ, আমার দেশ, এই দেশটাকে আমি কিভাবে রাখবো, কিভাবে চর্চা করব, কিভাবে এটাকে মানুষ করব, সেটা আমার উপর ডিপেন্ড করছে। এটা আমি ধ্বংস করে দিতে চাই, ধ্বংস করতে পারি, বিকজ বলতে পারে আমার দেশ, আর্টিকেল 7 দেখো। রাইট। হ্যাঁ, জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, বেচার রফিকুল হক বেশি ইয়ে করে বললেন, কয়েকদিন ধরে বেশ কয়জন আপনি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বলছেন যে গণতন্ত্র একটি মানে প্রক্রিয়া, একটি পথ, আমরা গণতান্ত্রিক পথে হাঁটছি, কিন্তু সেই গণতান্ত্রিক পথে গণতন্ত্রে পৌঁছানোর জন্য যেটিকে একটি মোটামুটি ভাবে একটি আইডিয়াল ডেমোক্রেসি বলা যায়, আইডিয়াল পার্লামেন্ট বলা যায়, সেটি আমরা কবে পাবো? আমরা কি আসলে সেই পথে, সেই দিকে হাঁটছি কিনা? একটা কথা, আমরা যত যাই ক্রিটিসাইজ করো, তুমি 10 বছর আগের কথা ভাবো, আজকের কথা ভাবো, আমরা অনেক ডেমোক্রেট, অনেক ক্রিটিসাইজ করছি, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করছি, প্রতি ব্যাপারে ক্রিটিসাইজ করছি, টেলিভিশনে, কাগজে, সেই হিসেবে আমরা অনেক। তুমি 10 বছর আগের কথা চিন্তা করো। রফিক ভাইয়ের কথা ধরেই বলছি, বুঝছেন, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি আশাবাদী লোক, বুঝছেন, প্রশ্ন তো থাকতেই পারে যে বিএনপি আউট অফ ট্র্যাক হয়ে গেছিল, এখন কিন্তু ফিরে এসেছে, ফিরে আসার চেষ্টা করছে। আমি দেখছি যেমন যে ইলেকশনটা এবারে হলো, এটা তো ভালো ইলেকশন, সমস্ত ইলেকশনের মধ্যে যেমন দেখলেন যে সংঘাতের রাজনীতি এদেশের মানুষ চায় না, বিএনপিও পেছন ফিরেছে, আওয়ামী লীগও পেছন ফিরেছে, প্রশাসনও একটা নিরপেক্ষভাবে একটা নির্বাচনের আগে শুধু বিএনপির লোকদেরকে খুব হামলা মামলা দৌড়ের উপরে রেখেছে। ওইটা তো পৌরসভা নির্বাচনের আগে, পৌরসভা না, তুমি মেয়র ইলেকশন দেখো, 2 মেয়রই কিন্তু সত্যিকারের ডেমোক্রেট, তারা বোধ তারা আওয়ামী লীগ। আমি যেটা বলছি জাজমেন্টাল একটা ইয়ে দিয়ে তারা দিয়েছে, ফলে যে তোমরা ওইখানে করো, আওয়ামী লীগ 2টা মিটিং করবে, এরা একটা মিটিং করবে, এটা বিষয় হচ্ছে। নইলে বিএনপি বলতো আমরা কালকেই হরতাল ডাকবো, অবরোধ করব ইত্যাদি থেকে সরে এসেছে। অতএব আমি মনে করি গণতন্ত্রের সেই চার্চিলের কথায়, এটা যত খারাপই হোক এর বিকল্প কিছু নাই।
Advocate অতএব এটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথেই আমাদের সমস্যার সমাধান করতে হবে। অ্যাডভোকেট সুরঞ্জন সেনগুপ্ত, ব্যারিস্টার রফিকুল হক, আমাদেরকে এত রাতে সময় দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়ে। শুভরাত্রি।